আজকে আমরা দেখব ইডিয়াম অ্যান্ড ফ্রেসেস। খুব ইম্পর্টেন্ট পার্ট তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য। আইবিপিএস, এসএসসি সমস্ত পরীক্ষাতেই ইডিয়াম ফ্রেস আসে। ইডিয়াম ফ্রেস মানে বাংলায় বলে বাগধারা। ধরো বললো বিনা মেঘে বজ্রপাত বা মেঘ না চাইতেই চল, যেগুলোকে আমরা বাংলায় বাগধারা বলে থাকি, ইংলিশে সেগুলোকে আমরা ইডিয়াম অ্যান্ড ফ্রেসেস বলি। দেখো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইডিয়াম অ্যান্ড ফ্রেসেস রয়েছে, এগুলোকে আমরা গ্র্যাজুয়ালি এক এক করে মিনিং দেখব। প্রথম দেখো রয়েছে স্কোয়ার অ্যান অ্যাকাউন্ট। দেখো এগুলোর মিনিং তোমাকে মনে রাখতে হবে, সেজন্য আমি যে এক্সাম্পলগুলো দিচ্ছি বা যে এক্সাম্পলগুলো বলছি সবগুলো লেখা সম্ভব নয়, সেইগুলোকে মনে রাখো, দরকার পড়লে পরে আবার শুনবে, তো সেক্ষেত্রে তোমার এই এক্সাম্পলগুলো দিয়ে এটা মাথায় থাকবে। দেখো স্কোয়ার অ্যান অ্যাকাউন্ট, স্কোয়ার অ্যান অ্যাকাউন্ট বলতে কি, স্কোয়ারের কি হয়, সবগুলো সাইড সমান হয় অর্থাৎ ইকুয়াল হয়, অর্থাৎ কোনো কিছুকে ইকুয়াল করে দেওয়া। অর্থাৎ ধরো কেউ তোমার সাথে খারাপ কিছু করেছে, কেউ তোমার সাথে অন্যায় কিছু করেছে, তুমি সেই অ্যাকাউন্টটাকে ইকুয়াল করে দিলে, অর্থাৎ তুমি তাকে সেটব্যাক দিলে, অর্থাৎ পানিশমেন্ট দিলে, অর্থাৎ তাকে তার কাজের যে ফল সেটা ফিরিয়ে দিলে। অর্থাৎ স্কোয়ার অ্যান অ্যাকাউন্ট মানে সেটেল অ্যান অ্যাকাউন্ট। সো বেসিক্যালি when you square or settle an account with someone, basically you punish him because he has harmed you in the past. অর্থাৎ সে আগে কখনো তোমাকে হার্ম করেছে, সেই জন্য তোমার ক্ষতি করেছে, সেই জন্য তুমি তাকে পানিশমেন্ট দিলে। এটাকে সেটেলিং এ স্কোরও বলে অনেকে, সেটেলিং আ স্কোর, ACTTLING, সেটেলিং আ স্কোর, সেটা আসলেও কিন্তু একই মিনিং হবে। তো বেসিক্যালি দ্য মোটিভ ইজ টু রিভেঞ্জ, রিভেঞ্জ নেওয়া, টু টেক রিভেঞ্জ বলতে পারো। তাহলে আমরা বলতে পারি স্কোয়ার অ্যান্ড অ্যাকাউন্ট এর মিনিং কি হতে পারে। তো এটাকে তুমি এরমভাবে লিখতে পারো, টু টেক রিভেঞ্জ। টু টেক রিভেঞ্জ অর্থাৎ কেউ তোমার সাথে অন্যায় কিছু করেছে আগে, তুমি তাকে শাস্তি দিলে। তো স্কোয়ার অ্যান অ্যাকাউন্ট। ধরো আমি একটা ছোট্ট এক্সাম্পল বলছি, দ্য মিসক্রিয়েন্ট মিসবিহেভস উইথ হার প্যারেন্টস, সো হোয়েন শি গ্রোস আপ she settled the account, she settled the account with the miscreant। অর্থাৎ সে তার প্যারেন্টসদের সাথে কোনো এক মিসক্রিয়েন্ট, সে কারোর প্যারেন্টসদের সাথে খারাপ ব্যবহার করেছিল, যখন সে বড় হলো সে অ্যাকাউন্টটাকে সেটেল করলো, অর্থাৎ স্কোয়ার অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ টু টেক রিভেঞ্জ। নেক্সট দেখো পরেরটা রয়েছে কিপ অ্যাব্রেস্ট অফ। দেখো কিপ অ্যাব্রেস্ট অফ মানে হচ্ছে আশেপাশে কি হচ্ছে সে ব্যাপারে তুমি অ্যাওয়ার থাকো, মানে মেক ওয়ান সেলফ অ্যাওয়ার অফ দ্য রিসেন্ট ফ্যাক্টস। অর্থাৎ কিপ অ্যাব্রেস্ট অফ মানে নোয়িং দ্য রিসেন্ট, knowing the recent facts or development। অর্থাৎ আশেপাশে কি হচ্ছে সে ব্যাপারে জানা। যদি আমি বলি ইউ মাস্ট কিপ অ্যাব্রেস্ট অফ ইয়োর সারাউন্ডিংস, অর্থাৎ আশেপাশে কি কি ঘটছে সেই ব্যাপারে তোমার জানতে হবে। নেক্সট, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সার্ভাইভাল ইন টুডেস ওয়ার্ল্ড ডিপেন্ডস আপন কিপিং yourself abreast of the latest changes। অর্থাৎ আশেপাশে কিভাবে চেঞ্জ হচ্ছে তুমি সেই ব্যাপারে অবগত থাকো। ধরো বললো সার্ভাইভাল ইন টুডেস ওয়ার্ল্ড, বর্তমান জগতে বেঁচে থাকা, ডিপেন্ডস আপন, ডিপেন্ড করে কিসের উপরে, কিপিং ইয়োর সেলফ অ্যাব্রেস্ট অফ দ্য লেটেস্ট চেঞ্জেস, ডিপেন্ডস আপন কিপিং ইয়োর সেলফ অ্যাব্রেস্ট অফ দ্য লেটেস্ট চেঞ্জেস। অর্থাৎ আশেপাশে কী ধরনের চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জের ব্যাপারে তোমাকে অবগত থাকতে হবে। ধরো তুমি একটা সেলফোন ইউজ করছো, এবার এখন সেলফোনে নতুন কী কী টেকনোলজি এসছে, কী কী সফটওয়্যার আপডেট এসছে, তুমি যদি সেগুলো না জানো, সেই অনুযায়ী যদি নিজের সেলফোনটাকে আপডেট না করো, তোমার ফোন ব্যাকডেটেড হয়ে যাবে, তোমার ফোনে অ্যাটাক হবে, সাইবার অ্যাটাক হতে পারে। সো ইউ মাস্ট হ্যাভ টু কিপ ইয়োর সেলফ অ্যাব্রেস্ট অফ দ্য লেটেস্ট ডেভেলপমেন্টস। নেক্সট দেখো 3 নম্বর, অ্যাড ফুয়েল টু ফ্লেমস।
এটা দেখেই তুমি বুঝতে পারছো আগুন জ্বলছে, তার মধ্যে তুমি আরও জ্বালানি দিলে। অর্থাৎ অ্যাড ফুয়েল টু ফ্লেমস মানে কোনো সিচুয়েশন অলরেডি খারাপ রয়েছে সেটাকে আরও খারাপ করে দেওয়া, অর্থাৎ টু মেক আ সিচুয়েশন ওর্স। তাহলে আমরা বলতে পারি টু মেক আ সিচুয়েশন, টু মেক আ সিচুয়েশন ওর্স। অর্থাৎ অ্যাড ফুয়েল টু ফ্লেমস মানে টু মেক আ সিচুয়েশন ওর্স। এক্সাম্পল হিসেবে তুমি কি মনে রাখতে পারো? সাপোজ ধরো অলরেডি করোনা প্যান্ডেমিক চলছে, তার মধ্যে ধরো আবার নতুন করে অন্য একটা রোগ উপদ্রব হলো, ধরো ইনফ্লুয়েঞ্জা বা সার্স চলে এলো। তো সেক্ষেত্রে কি অ্যাডিং ফুয়েল টু দ্য ফ্লেমস। তাহলে আমরা বলতে পারি the news of influenza virus is just adding fuel to the flames of pandemic COVID-19. The news of influenza virus বা SARS virus is just adding fuel to the flames of the recent corona pandemic. অর্থাৎ অলরেডি সিচুয়েশনটা ওর্স রয়েছে, সিচুয়েশনটা খারাপ রয়েছে, চারিদিকে মানুষ কোভিড-19 আক্রান্ত হচ্ছে, তার মধ্যে নতুন করে ধরো কোনো একটা ভাইরাসের আগমন হলো, অর্থাৎ অ্যাড ফুয়েল টু ফ্লেমস। কোনো সিচুয়েশন খারাপ ছিল সেটাকে আরও খারাপ করে দেওয়া। নেক্সট দেখো অ্যালাইভ অ্যান্ড কিকিং। অ্যালাইভ অ্যান্ড কিকিং মানে কি? মানে যেটা এখনো বেঁচে আছে, স্টিল লিভিং নট ডেড, অ্যাকচুয়ালি স্টিল লিভিং নট ডেড। ধরো বললাম যে he was my friend, he worked with me long ago, I met him yesterday and I found he is still alive and kicking। অর্থাৎ সে এখনো বেঁচে আছে এবং কাজ করে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি one who underwent a serious crisis, that he is alive and kicking। অর্থাৎ হয়তো কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সে মাঝখানে গেছিল কিন্তু সে এখনো বেঁচে আছে। অর্থাৎ অ্যালাইভ অ্যান্ড কিকিং মানে স্টিল লিভিং নট ডেড, অ্যাকচুয়ালি। তো অ্যালাইভ অ্যান্ড কিকিং মানে স্টিল লিভিং নট ডেড, স্টিল লিভিং নট ডেড। নেক্সট দেখো মেক অ্যালাওয়েন্স ফর। তো মেক অ্যালাওয়েন্স ফর মানে কি? মেক অ্যালাওয়েন্স ফর মানে ধরো কেউ কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে পড়েছে, তুমি তাকে কোনো অ্যালাওয়েন্স দিলে, মানে তার জন্য কোনো ছুট দিলে বা ছাড় দিলে, দ্যাট ইজ কল্ড মেক অ্যালাওয়েন্স ফর। অর্থাৎ ইউ ডিল উইথ সামওয়ান লেস সিভিয়ারলি, বেসিক্যালি আমরা বলতে পারি ডিল উইথ সামওয়ান, ডিল উইথ সামওয়ান deal with someone less severely। deal with someone less severely অর্থাৎ ধরো কোনো জায়গায় খুব স্ট্রিক্ট শিডিউল চলছে, বাট কেউ অসুস্থ হয়ে পড়লো, তার জন্য আমরা কি একটু রিলিফ দিতেই পারি। সো আমরা বলতে পারি জেনারেলি উই ফলো আ স্ট্রিক্ট শিডিউল at colleges, but we make allowance for the sick and the weak student। we make allowance for sick and weak students। অর্থাৎ make allowance for মানে কাউকে একটু লেস সিভিয়ারলি ট্রিট করা, অতটা স্ট্রিক্ট কারোর প্রতি না হওয়া, দ্যাট ইজ কল্ড মেক অ্যালাওয়েন্স ফর। নেক্সট দেখো অন দ্য অল্টার অফ। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্রেজ, অন দ্য অল্টার অফ। অন দ্য অল্টার অফ মানে বেসিক্যালি কোনো কিছুর জন্য অন্য কোনো কিছুকে স্যাক্রিফাইস করা। অল্টার মানে কি? এই যে শব্দটা দেখতে পাচ্ছ অল্টার, ALTER, এই অল্টার মানে পুজোর বেদি, যে বেদিতে ঈশ্বরকে রেখে পুজো দেওয়া হয়, অন দ্য অল্টার অফ। অর্থাৎ দ্য টেবিল
অন হুইচ গিফটস অ্যান্ড স্যাক্রিফাইসেস আর অফার্ড টু গড। এবার দেখো এটাকে আমরা ইডিওমেট্রিক্যালি কীভাবে ইউজ করব। ধরো আমি বললাম, উই অফেন ফাইন্ড politicians sacrificing moral consideration on the altar of personal gain. We often find politicians sacrificing moral consideration on the altar of পার্সোনাল গেন বা অন দ্য অল্টার অফ প্রফিট, অর্থাৎ নিজের স্বার্থের জন্য, নিজের লাভের জন্য সে মরাল কনসিডারেশনগুলোকে কী করে, স্যাক্রিফাইস করে। অর্থাৎ স্যাক্রিফাইসিং অন দ্য অল্টার অফ সাম পার্সোনাল বেনিফিট অর সাম পার্সোনাল প্রফিট, দ্যাট ইজ কল্ড অন দ্য অল্টার অফ। তাহলে এই অন দ্য অল্টার অফ এর মানে কি? বেসিক্যালি কোনো কিছুর জন্য কোনো কিছুকে স্যাক্রিফাইস করা। তাহলে আমরা বলতে পারি স্যাক্রিফাইস সামথিং, sacrifice something to get other, sacrifice something to get other, to get some benefit, to get, বা আমরা বলতে পারি to have some benefit, to have some other benefit. Sacrifice something to have some other benefit, অর্থাৎ আমরা বলতে পারি যেমন when the time comes he proved to be a swindler, he sacrificed all the promises made to her on the altar of money, অর্থাৎ স্যাক্রিফাইস করা কোনো কিছুর জন্য কোনো কিছুকে, স্যাক্রিফাইস সামথিং টু হ্যাভ সাম আদার বেনিফিট। নেক্সট দেখো আমরা পরবর্তী যে ইডিয়ামসে আসছি, রান অ্যামক। এই রান অ্যামক মানে কি? when someone run amok he behaves in a violent and uncontrolled way, অর্থাৎ সে খুব উত্তেজিত হয়ে পড়েছে, রেগে গেছে, ভায়োলেন্ট হয়ে গেছে, আনকন্ট্রোলড হয়ে গেছে, যাকে কন্ট্রোল করা যাচ্ছে না, অর্থাৎ ভেরি ওয়াইল্ড অ্যান্ড অ্যাংরি এক্সাইটমেন্ট। তাহলে আমরা কি বলতে পারি? সো ভায়োলেন্ট অ্যান্ড আনকন্ট্রোলড, রান অ্যামক মানে বেসিক্যালি ভায়োলেন্ট অ্যান্ড আনকন্ট্রোলড। ভায়োলেন্ট অ্যান্ড আনকন্ট্রোলড, বা আমরা বলতে পারি ওয়াইল্ড, অর্থাৎ যাকে কন্ট্রোল করা যাচ্ছে না। নেক্সট দেখো শিট অ্যাঙ্কার, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম। শিট অ্যাঙ্কার, শিট অ্যাঙ্কার মানে যে কঠিন পরিস্থিতিতে বা ডিফিকাল্ট পরিস্থিতিতে যে কাজে আসে তাকে বলে শিট অ্যাঙ্কার। বেসিক্যালি অ্যাঙ্কার মানে কি? অ্যাঙ্কার মানে একটা হুক যেগুলো দিয়ে জাহাজকে বেঁধে রাখা হয়। তো শিট অ্যাঙ্কার মানে নর্মাল বা অর্ডিনারি অ্যাঙ্কারের থেকে অনেক শক্তপোক্ত। যখন জাহাজ খুব ডিফিকাল্ট সিচুয়েশনে থাকে তখন এই শিট অ্যাঙ্কার ইউজ করা হয়। তো ইডিওমেট্রিক্যালি আমরা যদি বলি, শিট অ্যাঙ্কার ইজ দ্যাট হুইচ হেল্পস ইউ মোর দ্যান এনিথিং এলস ইন দ্য টাইম অফ ডিফিকাল্টিস, অর্থাৎ কোনো কঠিন পরিস্থিতিতে যে তোমাকে সাহায্য করবে। ধরো বললাম যে Sachin Tendulkar has often proved to be the sheet anchor of Indian cricket team, অর্থাৎ যে মুহূর্তে পরিস্থিতি ডিফিকাল্ট ছিল সে সময় সচিন টেন্ডুলকর ইন্ডিয়া টিমের শিট অ্যাঙ্কার হয়ে দাঁড়িয়েছিল। তাহলে শিট অ্যাঙ্কার আমরা কি বলতে পারি? সো one who proves himself in the difficult situation, তো শিট অ্যাঙ্কার। তাহলে আমরা বলতে পারি one who
takes the important role, take the most important role. In danger মানে যে বিপদের দিনে রুখে দাঁড়ায়, মোস্ট ইম্পর্টেন্ট রোল ইন ডেঞ্জার বা ইন ডিফিকাল্টিসও বলতে পারো। ইন ডিফিকাল্টিস। নেক্সট দেখো, আপ দ্য অ্যান্টে। আপ দ্য অ্যান্টে মানে কি? যখন তুমি বলছো ইফ ইউ আপ দ্য অ্যান্টে অর রেইসেস দ্য অ্যান্টে, ইউ ইনক্রিজ দ্য ভ্যালু অফ দ্য স্টেক, অর্থাৎ নিজের গুরুত্ব বা নিজের শক্তি বৃদ্ধি করা। ধরো বললাম ইউ আপ দ্য অ্যান্টে অর রেজ দ্য অ্যান্টে, তার মানে বেসিক্যালি ইউ ইনক্রিজ ইউর ডিমান্ডস ওয়েন ইউ আর ইন ডিসপিউট। সাপোজ এক্সাম্পলে আমরা বলতে পারি, ইন টুডেস পলিটিক্স উই অফেন সি স্মলার পার্টিস আপিং দেয়ার অ্যান্টে। ধরো বললো যে বিধায়ক কেনা বেচা হয়, এগুলো কি অ্যাকচুয়ালি? ধরো টাকার বিনিময়ে, ধরো কোনো একটা দল সে ক্ষমতায় আসতে চায়, সে কী করলো, টাকার বিনিময়ে অন্য ছোট ছোট দলের বিধায়কগুলোকে কিনে নিল, নিয়ে ক্ষমতায় আসলো। তাহলে এই ছোট ছোট দলের যে বিধায়ক যারা, তারা কি নিজের নিজের ভ্যালু বাড়াচ্ছে, বলছে আমি এত টাকায় দিলে তোমার সাথে যাব, অত টাকা দিলে তোমার সাথে যাব। তাহলে এগুলো কি? এগুলো বেসিক্যালি আপ দ্য অ্যান্টে, যেগুলো আমরা শুনে থাকি, বিভিন্ন নিউজে আসে। সত্যি মিথ্যা এটা তো আমরা যাচাই করতে পারবো না, বাট যেগুলো আমরা জেনারেলি নিউজে দেখে থাকি। তো আপ দ্য অ্যান্টে মানে হচ্ছে বেসিক্যালি কেউ নিজের ভ্যালু বাড়াচ্ছে যখন ডিসপিউট চলছে, তাহলে আমরা বলতে পারি ইনক্রিজ দ্য ভ্যালু অফ দ্য স্টেক। ইনক্রিজ দ্য ভ্যালু of the stake. Increase the value of the stake, that is called up the ante. Next দেখো, মেক অ্যামেন্ডস। এই মেক অ্যামেন্ডস মানে কি? মেক অ্যামেন্ডস মানে বেসিক্যালি কোনো কিছুকে অ্যামেন্ড করা, মানে কোনো কিছুকে সংশোধন করা। মেক অ্যামেন্ডস অর্থাৎ কোনো কিছুকে চেঞ্জ করা, কোনো কিছু মিস্টেক রয়েছে সেই মিস্টেকটাকে কারেক্ট করা। সাপোজ ধরো বললাম, ইফ উই ডু নট মেক অ্যামেন্ডস ফর এ স্মল স্লিপ অফ টাং ইট মে ইভেন ডেভেলপ ইনটু এ ওয়ার্ড। অর্থাৎ আমরা যদি ছোটো কথা ভুলবশত বেরিয়ে গেল, যদি সেটাকে সংশোধন না করে নেই, সেখান থেকেই বড় কিছু হতে পারে। তো টু মেক অ্যামেন্ড মানে বেসিক্যালি অ্যান অ্যাটেম্প্ট টু কারেক্ট আ মিস্টেক। তাহলে আমরা বলতে পারি অ্যান অ্যাটেম্প্ট টু correct a mistake. An attempt to correct a mistake, that is called make amends. নেক্সট দেখো, আমরা নেক্সট ইডিয়ামসে আসছি, দ্য অ্যাপেল অফ ওয়ান্স আই। এটা তো তোমরা অনেকেই জানো। দ্য অ্যাপেল অফ ওয়ান্স আই মানে যাকে সবাই পছন্দ করে, মানে বেসিক্যালি ইফ ইউ আর দ্য অ্যাপেল অফ সাম ওয়ান্স আই মিনস ইউ আর এক্সট্রিমলি ফন্ড অফ আর প্রাউড অফ হিম। বা ধরো বললাম, ইফ সামওয়ান ইজ দ্য অ্যাপেল অফ ইউর আই, তুমি বলো যে হি ইজ দ্য অ্যাপেল অফ মাই আই, ইট মিনস ইউ আর ভেরি ফন্ড অফ হিম অর হার। তো বেসিক্যালি অ্যাপেল অফ ওয়ান আই মানে হচ্ছে যাকে সকলে পছন্দ করে। সো ইউ ক্যান সে দ্য মোস্ট রেসপেক্টেড অ্যান্ড you can say attracted person, মানে যাকে সবাই চায় অ্যাকচুয়ালি, the apple of one's eye.
দ্য মোস্ট রেসপেক্টেড, অর বলতে পারো লাইকড পারসন, মানে যাকে অন্যেরা পছন্দ করে, লাইকড পারসন। নেক্সট দেখো, কিপ অ্যাট আর্মস লেন্থ। কিপ অ্যাট আর্মস লেন্থ মানে কি? বলি না এক হাত দূরে রাখছি, তো কিপ অ্যাট আর্মস লেন্থ মানে কাউকে অ্যাভয়েড করা বেসিক্যালি। অ্যান্ড আর্মস লেন্থ ইজ সাপোজ টু বি কোয়াইট আ সেফ ডিস্টেন্স অ্যাকচুয়ালি। মানে ধরো বললাম তুমি, অনেক সময় পলিটিশিয়ানদের এই অ্যাডভাইস দেওয়া হয় যে মিডিয়াকে দূরে রাখো, মিডিয়ার সামনে বেফাস কোনো কথা বলে ফেলবে, সেই নিয়ে আবার বিশাল কিছু হয়ে যাবে। অর্থাৎ some politicians are advised to keep the press at arm's length because they may have the intention to carry out their activities peacefully. অর্থাৎ keep at arm's length মানে হচ্ছে to be quite a safe distance। তাহলে keep at arm's length মানে basically to be quite a safe distance, to be quite a safe distance। to be quite a safe distance। নেক্সট দেখো, আপ ইন আর্মস। এই আপ ইন আর্মস মানে কি? আপ ইন আর্মস মানে হাতে অস্ত্র নিয়ে হাত তুলে দাঁড়িয়ে আছে, মানে কি যুদ্ধ করতে প্রস্তুত। তো বেসিক্যালি if someone up in arms, it means they are against some belligerent opposition, মানে যুদ্ধ করতে এগিয়ে আসছে। So basically when you are up in arms about or over something, so basically you are very angry about it and you are protesting very strongly। অর্থাৎ আপ ইন আর্মস মানে আমরা বলতে পারি be very angry about something, very angry about something, very angry about something and protesting, এবং প্রোটেস্ট করছো, প্রতিবাদ করছো। নেক্সট দেখো, আমরা পরের সেন্টেন্সে আসছি, পরের ফ্রেজে, উইথ ওপেন আর্মস। উইথ ওপেন আর্মস মানে কি? কোনো কিছুকে সহৃদয়ে গ্রহণ করা। ইউ ওয়েলকাম সামথিং উইথ ওপেন আর্মস মিন্স ইউ আর ভেরি প্লিজড অ্যাবাউট ইট, মানে বেসিক্যালি টু অ্যাকসেপ্ট গ্ল্যাডলি। তাহলে উইথ ওপেন আর্মস মানে আমরা বলতে পারি টু অ্যাকসেপ্ট গ্ল্যাডলি, টু অ্যাকসেপ্ট গ্ল্যাডলি মানে আনন্দ সহকারে কোনো কিছুকে গ্রহণ করা। সাপোজ দে ওয়েলকামড দ্য অফার উইথ ওপেন আর্মস। নেক্সট দেখো, হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন, ভেরি ইম্পর্টেন্ট। ডু নট ট্রাস্ট হিম, হি হ্যাজ কাম হিয়ার, হি মাস্ট হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন। অর্থাৎ তার এখানে আসার পিছনে কোনো অভিসন্ধি থাকতে পারে, নিশ্চয়ই কোনো কারণে এসেছে, কোনো পার্সোনাল এজেন্ডা রয়েছে। অর্থাৎ হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন মানে টু হ্যাভ সাম প্রাইভেট মোটিভ, অর্থাৎ কোনো হিডেন এজেন্ডা রয়েছে। তাহলে আমরা বলতে পারি টু হ্যাভ সাম হিডেন এজেন্ডা। হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন মানে টু হ্যাভ হিডেন এজেন্ডা, বা আমরা বলতে পারি হিডেন মোটিভ, টু হ্যাভ হিডেন মোটিভ। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 16, থ্রো দ্য বেবি আউট উইথ দ্য বাথ ওয়াটার। থ্রো দ্য বেবি আউট উইথ দ্য বাথ ওয়াটার। দেখো, যখন তুমি বেবিকে একটা ধরো টাবের মধ্যে বসিয়ে জল দিয়ে স্নান করাচ্ছ, স্নান করানো হয়ে গেলে কি টাবের জলটাকে ফেলে দিতে হয়। তুমি কি জলের সাথে বেবিকেও ফেলে দেবে? ফেলে দেবে না। অর্থাৎ থ্রো দ্য বেবি আউট উইথ দ্য বাথ ওয়াটার মানে হচ্ছে বেসিক্যালি ইউ লুজ দ্য গুড থিংস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যাড থিংস। যেখানে তোমার শুধুমাত্র জলটা ফেলার কথা ছিল, কিন্তু তুমি জলের সাথে বেবিকেও ফেলে দিলে। অর্থাৎ instead of removing just the bad parts, you reject the thing completely actually।
ধরো কোনো একটা সিস্টেমে কোনো ভুল রয়েছে, তুমি সেই ভুলটাকে রেকটিফাই না করে পুরো সিস্টেমটাকে রিজেক্ট করে দিলে, তো এটা তো ঠিক নয়। অর্থাৎ লুজ দ্য গুড থিংস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যাড। তাহলে আমরা বলতে পারি লুজ দ্য গুড থিংস as well as the bad. ধরো বললাম, instead of changing the incorrect rules, he changed the entire constitution, so thereby throwing the baby out with the bath water. অর্থাৎ যেখানে যেখানে ভুল আছে সেগুলোকে রেকটিফাই শুধুমাত্র না করে সে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দিল। নেক্সট দেখো, আমরা পরবর্তী ইডিয়ামসে আসছি। জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, ভেরি ইম্পর্ট্যান্ট। জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মানে কি? তো বেসিক্যালি ব্যান্ড ওয়াগন মানে হচ্ছে একটা পপুলার বা ফ্যাশনেবল অ্যাক্টিভিটি। সো ইফ ইউ জাম্প অর ক্লাইম্ব, এটা ক্লাইম্বও হতে পারে, হ্যাঁ, ইফ ইউ জাম্প অর ক্লাইম্ব অন দ্য ব্যান্ড ওয়াগন, বেসিক্যালি you want to join others in doing something fashionable or likely to be successful. অর্থাৎ দুনিয়া যেদিকে চলছে তুমি সেদিকেই চলছো, অর্থাৎ সবাই দেখলে এখন একটা নতুন ফ্যাশন ইউজ করছে, তুমিও সেদিকেই ঝাঁপিয়ে পড়লে। সো ব্যান্ড অন দ্য জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন বা ক্লাইম অন দ্য ব্যান্ড ওয়াগন হতে পারে। অর্থাৎ ইউ জয়েন আদার্স ইন ডুইং সামথিং ফ্যাশনেবল। অর্থাৎ জয়নিং আদার joining other in doing something fashionable, in doing something fashionable, joining other in doing something fashionable. নেক্সট দেখো, বার্ক আপ দ্য রং ট্রি। বার্ক আপ দ্য রং ট্রি মানে কি? ইউ আর ট্রাইং টু ডু সামথিং উইথাউট রিয়ালাইজিং দ্যাট ইউ হ্যাভ নো চান্স অফ সাকসেস। অর্থাৎ তুমি যে কাজে সাকসেস পাবে না, তুমি সেই কাজের জন্য চেষ্টা করছো। এটা এরকমও হতে পারে প্লাইং দ্য স্যান্ড। প্লাইং দ্য স্যান্ড মানে কি? তুমি যদি বালির মধ্যে চাষ করার চেষ্টা করো, তার যা পরিণতি হবে এটারও ঠিক একই। তো বেসিক্যালি ধরো বললাম, একটা এক্সাম্পল দিচ্ছি। ইন টুডেস ওয়ার্ল্ড, ইফ ইউ ট্রাই টু কনভিন্স পিপল দ্যাট মানি ইজ নট ভেরি ইম্পর্ট্যান্ট, সো ইউ আর বার্কিং অফ দ্য রং ট্রি। মানে তুমি যদি মানুষকে গিয়ে বলো যে টাকা সবসময় গুরুত্বপূর্ণ নয়, তো এটা কতজন লোক মানে? হার্ডলি 10% লোক মানে, ম্যাক্সিমাম তো মানে না। ম্যাক্সিমাম তো সারা দুনিয়া টাকার জন্যই ছুটছে। তো যার ফলে সো ইট ইজ বার্কিং দ্য রং ট্রি। বাট ইফ ইউ অফারিং মানি টু আ মঙ্ক, সো ইউ অলসো বার্কিং আপ দ্য রং ট্রি। তুমি একটা সন্ন্যাসীকে টাকার প্রলোভন দিচ্ছ, সে তো সব কিছু ছেড়ে অলরেডি সন্ন্যাস নিয়ে নিয়েছে, তার কাছে টাকার আর কী মূল্য আছে? সো এগেন ইউ আর বার্কিং দ্য রং ট্রি। তো বার্কিং অফ দ্য রং ট্রি মানে সাম ফিউটাইল, ডুইং futile activities, doing a futile activity, মানে যে অ্যাক্টিভিটি থেকে তুমি কোনো রকম সাফল্য পাবে না, তুমি জানো যে এখান থেকে কোনো তুমি সাফল্য পাবে না, যেটা হবে না, সম্ভব নয়, বাট তুমি সেটা করতে চাইছো। তো সেই জন্য doing a futile activities, that is why barking up wrong tree. Next দেখো, beat about the bush. beat about the bush মানে কি? টু দ্য পয়েন্ট কথা না বলে তুমি খুঁড়িয়ে পেঁচিয়ে বলছো। ধরো বললাম যে ভোটে কে জিতেছে, তুমি বলছো এ এত ভোট পেয়েছে, ও অত ভোট পেয়েছে, এ এখান থেকে দাঁড়িয়েছিল, ওখান থেকে দাঁড়িয়েছিল, এত কিছু বলার তো প্রয়োজন নেই। ভোটে কে জিতেছে, জাস্ট এ বা এক্স বা ওয়াই। সো বিটিং অ্যাবাউট দ্য বুশ মানে
বিটিং অ্যাবাউট দ্য বুশ মানে বেসিক্যালি ইউ টক অ্যাবাউট সামথিং উইথাউট কামিং টু দ্য মেন পয়েন্ট, অর্থাৎ টকিং সামথিং বা টক অ্যাবাউট সামথিং, টক অ্যাবাউট সামথিং without coming to the main point, without coming to the main point, অর্থাৎ মূল বিষয় কথা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে অন্য কিছু বলা। নেক্সট দেখো ব্যাক টু দ্য ওয়াল। ব্যাক টু দ্য ওয়াল মানে কি? যার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, অর্থাৎ যার আর পালানোর জায়গা নেই। তো বেসিক্যালি if someone has back to the wall, so he is in a great problem which may not be able to overcome actually. So in a great problem, তা আমরা বলতে পারি in a big problem, বা আমরা বলতে পারি unable to overcome from a problem, unable to overcome in a big problem or unable to overcome. দেখো নেক্সট 21 বলছে অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল। অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল মানে ধরো বললাম মেনি ম্যানেজার্স ওয়ান্ট দেয়ার সার্ভেন্টস অ্যাট বেক অ্যান্ড কল অ্যাট দেয়ার সার্ভিস, মানে ডাকলেই পাবে এরকম ব্যাপার। তো বেসিক্যালি if you are at someone's beck and call, basically you are ready to obey his orders immediately, অর্থাৎ যখন ডাকবে তখনই যেন কাজে আসে। যেমন ধরো এক্সাম্পল বললাম, ইন টুডেস এজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু হ্যাভ সামওয়ান অ্যাট ইউর বেক অ্যান্ড কল। আজকের দিনে ইন টুডেস এজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু হ্যাভ সামওয়ান অ্যাট ইউর বেক অ্যান্ড কল, অর্থাৎ টু বি ওয়ান্স সার্ভিস, to be present for someone, to be present for someone always, মানে অলওয়েজ কারোর কাজের জন্য সবসময় থাকা। নেক্সট beside oneself। beside oneself মানে if you are beside yourself with some emotion, so basically you have lost control of yourself because of intensity of your emotion, অর্থাৎ তুমি খুব ইমোশনালি ব্যাক সাইডে চলে গেছো। কোনো কিছু ধরো if something happened with you which you do not like at all, so you are very emotionally, you are beside yourself, it means you are emotionally weak basically। তাহলে আমরা বলতে পারি ইমোশনালি উইক। ইমোশনালি উইক। নেক্সট দেখো বাইড ওয়ান্স টাইম। বাইড ওয়ান্স টাইম মানে ওয়েটিং ফর গুড অপরচুনিটি। ওয়েটিং ফর গুড অপরচুনিটি। ধরো বললাম, একটা এক্সাম্পল দিচ্ছি যে what does the intelligent investors do? They keep their calm and bide their time. When the share prices go up again, sell their share and make profit. So basically bide one's time মানে waiting for good opportunity. Bide one's time মানে waiting for good opportunity. waiting for good opportunity. Next দেখো bite the bullet. Bite the bullet মানে you accept something unpleasant because you can't avoid it, মানে পরাজয় স্বীকার করা। তো বেসিক্যালি বাইট দ্য বুলেট মানে তুমি চাইছো না কিন্তু সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সো অ্যাকসেপ্ট সামথিং আনপ্লিজেন্ট, অ্যাকসেপ্ট
সামথিং আনপ্লিজেন্ট। নেক্সট দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে বেসিক্যালি ইন রাইটিং। ইন রাইটিং মানে ধরো কোনো এগ্রিমেন্ট হলো, সেটা তো অলওয়েজ পেন পেপারে হওয়া উচিত, ওরাল এগ্রিমেন্টের তো কোনো ভ্যালু নেই। সো আমরা বলবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এগ্রিমেন্ট মানে ইন রাইটিং। অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে আমরা ইডিওমেট্রিক্যালি অন্যভাবেও বলতে পারি, যেটা সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, যেখানে কোনো জটিলতা নেই। সো ইন এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিচুয়েশন ইউ সিলেক্ট আ পার্সন হু ইজ অনেস্ট, অর্থাৎ স্ট্রেট ফরওয়ার্ড। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে বেসিক্যালি আমরা বলতে পারি in writing or in print, in writing or আমরা বলতে পারি in print, in writing or in print, বা আমরা এরকমও বলতে পারি যে এটাকে আমরা অ্যালাগরিক্যালি বলতে পারি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। তো অনেস্ট কমা সিম্পল and straightforward. Straightforward. Next দেখো in the blue. In the blue মানে in sadness or depression. In the blue মানে in sadness or you can say depression. Next above broad. Above broad মানে basically honest and open. So basically suppose আমি বললাম ধরো if a business agreement or deal is above broad মানে it is honest and open, মানে beyond doubt আমরা বলতে পারি। above broad মানে বেসিক্যালি বলতে পারো beyond doubt, যেটাকে ডাউট করা যায় না, beyond doubt। তো আমরা বলতে পারি honest and open, honest and open. Next দেখো breathe down somebody's neck। তো breathe down somebody's neck মানে কি? breathe down somebody's neck মানে কাউকে খুব ফলো করা পিছন থেকে। সো টু ফলো সামওয়ান or to chase someone closely, তাহলে আমরা বলতে পারি to follow someone, to follow someone closely, আমরা বলতে পারি to follow someone closely। নেক্সট দেখো আমরা পরের ইডিয়ামসে আসছি। এ বুল ইন এ চায়না শপ। তো এ বুল ইন এ চায়না শপ মানে কি? এ বুল ইন এ চায়না শপ মানে বেসিক্যালি এ রাফ পারসন, অর্থাৎ যে কোনো সিচুয়েশন ডেলিকেটলি হ্যান্ডেল করতে পারে না। সো বেসিক্যালি এ রাফ অ্যান্ড ক্লামজি পারসন, বেসিক্যালি এ রাফ আর ও ইউজিএইচ, রাফ অ্যান্ড ক্লামজি পারসন। নেক্সট দেখো আমরা পরের ইডিয়ামসে আসছি। টু টেক দ্য বুল বাই দ্য হর্ন, অর্থাৎ কোনো ষাঁড়কে তার শিং ধরে তার সাথে একটা লড়াই করা, অর্থাৎ টু ফেস আ ডিফিকাল্ট সিচুয়েশন উইথ কারেজ, অর্থাৎ টু ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন to face a difficult situation with courage, কারেজের সাথে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনকে ফেস করা, টু ফেস আ ডিফিকাল্ট সিচুয়েশন উইথ কারেজ। দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট ইডিয়ামস বার্ন ওয়ান্স ফিঙ্গার। বার্ন ওয়ান্স ফিঙ্গার মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই বার্ন ওয়ান্স ফিঙ্গার? দেখো ইফ ইউ বার্ন ইউর ফিঙ্গার or get your finger burned, basically
ইউ সাফার বিকজ ইউ কমিটেড আ মিস্টেক। তুমি যদি নিজে আগুনে হাত দাও তোমার হাত পুড়বেই, অর্থাৎ তুমি নিজের ভুলের জন্য নিজে সাফার করছো। সো এর মানে হচ্ছে তুমি নিজে কোনো ভুল করেছো, ইউ সাফার বিকজ ইউ হ্যাভ কমিটেড আ মিস্টেক। তাহলে আমরা বলতে পারি বার্ন ওয়ানস ফিঙ্গার। সো সাফার ডিউ টু ওন মিস্টেক, অর্থাৎ নিজের ভুলের জন্য নিজে সাফার করলো। নেক্সট দেখো, গো বাস্ট। গো বাস্ট মানে কি? ধরো কোনো কোম্পানিটা বেসিক্যালি বিজনেস পারপাসে ইউজ হয়, তো গো বাস্ট মানে হচ্ছে ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়া। ইফ আ কোম্পানি গোস বাস্ট it is unable to continue operating because of lack of money, মানে becomes bankrupt. Becomes bankrupt. নেক্সট দেখো, ইন ক্যাহটস। ইন ক্যাহটস মানে কি? বেসিক্যালি খুব ক্লোজ রিলেশন। যদি আমি বলি ইফ ইউ আর ইন ক্যাহটস উইথ সামওয়ান, তো বেসিক্যালি ইউ আর ওয়ার্কিং ইন ক্লোজ কোঅপারেশন উইথ হিম। সো যদি আমি বলি যে এটা বেসিক্যালি নেগেটিভ সেন্সে ইউজ হয়। ইন ক্যাহটস মানে কেউ কারোর সাথে মিশে কোনো একটা ষড়যন্ত্র করছে, অর্থাৎ কারোর সাথে খুব ক্লোজ থেকে অন্য কিছু করছে। তো বেসিক্যালি নেগেটিভ অর্থে ইউজ হয়, বাট বেসিক্যালি ইন ক্যাহটস মানে কি? ইন ক্লোজ কোঅপারেশন উইথ সামওয়ান। এটা নেগেটিভ অর্থে ইউজ করা হয়। দ্য কোঅপারেশন ইজ ফর দ্য কোঅপারেশন ইজ টু হার্ম সামওয়ান। তাহলে ইন ক্যাহটস মানে হচ্ছে ওয়ার্ক ইন ক্লোজ কোঅপারেশন, ওয়ার্কিং in close cooperation with someone. Working in close cooperation with someone. So basically এটা নেগেটিভ অর্থে ইউজ করা হয় to harm someone else. To harm someone else. নেক্সট দেখো, কল ইট আ ডে। কল ইট আ ডে মানে তুমি কাজ করা বন্ধ করে দিলে। ইফ ইউ কল ইট আ ডে ইউ ডিসাইড টু স্টপ ডুইং সামথিং, ইউ লিভ ইট টু বি ফিনিশড, বা পারমানেন্টলি ফিনিশ করে দিলে। সো কল ইট আ ডে মানে হচ্ছে টু স্টপ ডুইং সামথিং, টু স্টপ ডুইং সামথিং। Call it a day means to stop doing something. Next দেখো, ক্যাপ ইন হ্যান্ড। ক্যাপ ইন হ্যান্ড মানে কি? হাতে টুপি নিয়ে ধরো কেউ ভিক্ষা করতে বেরালো, তো বেসিক্যালি বেগিং। সো ইফ someone goes to someone cap in hand, so it means he goes to him very humbly as if begging. তো বেসিক্যালি ক্যাপ ইন হ্যান্ড মানে হচ্ছে এটা রূপক অর্থে যদি আমরা ইউজ করি, এর মানে হচ্ছে বেসিক্যালি begging. Suppose ধরো we often see third world countries going cap in hand to institutions like World Bank, International Monetary Fund, etc. তো cap in hand মানে basically begging. নেক্সট দেখো, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে ঝুলি থেকে বিড়াল বার করা, অর্থাৎ টু রিভিল আ সিক্রেট। কোনো একটা সিক্রেটকে তুমি রিভিল করলে। ধরো এই ধরনের কোশ্চেন তোমার সেন্টেন্স ইমপ্রুভমেন্টে থাকলো, একটা পার্টিকুলার সেন্টেন্সে এই ফ্রেজটা ইউজ হলো এবং তার নিচে আন্ডারলাইন থাকলো, বললে এর মানে কী হবে? টু টেল আ সিক্রেট,
to throw the cat, to feed a cat, or to close a cat inside a bag. তাহলে এখানে টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে হচ্ছে টু রিভিল আ সিক্রেট, টু রিভিল আ সিক্রেট। নেক্সট দেখো ক্যাচ এ টার্টার। ক্যাচ এ টার্টার মানে কি? বেসিক্যালি টার্টার মানে ব্যাড টেম্পার্ড পার্সন বা ক্রিমিনাল বেসিক্যালি। টু ক্যাট এ টার্টার মিনস তুমি কোনো এক ব্যাড টেম্পার্ড পার্সনের সামনাসামনি করছো। এ টার্টার মিনস আ ব্যাড টেম্পার্ড পার্সন হু ইজ ইন এ পজিশন অফ অথরিটি বেসিক্যালি। ইফ ইউ ক্যাচ এ টার্টার ইউ ডিল উইথ টু ট্রাভেলসাম অ্যান অপোনেন্ট। তার মানে ধরো তুমি সামনে কাউকে ডিল করছো, সে বিজনেস ডিল হতে পারে বা অন্য যে কোনো ডিল হতে পারে, তুমি যার সঙ্গে ডিল করছো সে খুব ইল টেম্পার্ড, ব্যাড টেম্পার্ড, তাহলে এই ধরনের পার্সনকে যখন ডিল করা হয় তা আমরা বলি টু ক্যাচ এ টার্টার। তাহলে আমরা কি বলতে পারি? ডিল উইথ টু ব্যাড টেম্পার্ড পার্সন, ডিল উইথ ব্যাড টেম্পার্ড person, deal with bad tempered person. নেক্সট দেখো চিক বাই জল। চিক বাই জল মানে কি? সো জলস আর বেসিক্যালি লোয়ার পার্ট অফ ইউর চিকস কভারিং ইউর jaw bones. So thus cheek and jaws are very close to each other, you know. মানে মাড়ি এবং জসটা কি লোয়ার পার্ট অফ ইউর চিকস, গালের নিচের পার্টটা। তো জ বোনস অর্থাৎ মাড়ির সাথে সেই পার্টটা কি খুব ক্লোজলি রিলেটেড থাকে। তাহলে চিক বাই জল মানে ভেরি ক্লোজ টু ইচ আদার। সো ইফ ইউ আর চিক বাই জল টু সামওয়ান, সো বোথ অফ ইউ আর ভেরি ক্লোজ টুগেদার। সাপোজ পলিটিশিয়ানস অ্যান্ড বিজনেসম্যান লিভ চিক বাই জল। তাহলে আমরা চিক বাই জল মানে কি? বেসিক্যালি close together. Close together. Next I go strike a chord. Now strike a chord মানে কি? What is chord? Chord হচ্ছে it is a number of musical notes played or sung at the same time. বেসিক্যালি মিউজিক্যাল যে টোনটা প্রডিউস করে, তো এটা বেসিক্যালি প্লিজিং অর স্যাটিসফাইং এফেক্ট দেয়। সো ইফ ইউ স্ট্রাইক এ কর্ড উইথ সামওয়ান ইউ মেক হিম ফিল আ পার্টিকুলার ইমোশন, ইউজুয়ালি সিম্প্যাথি অর এনথুজিয়াজম। অর্থাৎ তুমি তোমার কথায় কেউ খুব ইমোশনাল হয়ে পড়লো, বা তুমি কাউকে সিম্প্যাথি শো করলে, বা তোমার কথায় কেউ এনথুজিয়াস্টিক হয়ে পড়লো। So basically strike a chord. So make someone feel a particular emotion, মানে কারোর মন যেটা চায় তুমি সেই জিনিসই তার কাছে বললে বা সেই রকম কিছু তাকে উপহার দিলে কথার মাধ্যমে। সো স্ট্রাইক এ কর্ড অর্থাৎ অন্যের মনকে নাড়া দেওয়া। যদি আমরা বাংলায় বলি স্ট্রাইক এ কর্ড মানে কি? ধরো আমার কথায় তোমার মনে নাড়া দিয়ে গেল, অর্থাৎ তোমার খুব পছন্দ লাগলো, কোনো একটা ইমোশনের জায়গায় গিয়ে সেটা লাগলো। সো স্ট্রাইক এ কর্ড মানে হচ্ছে make someone feel a particular emotion, make someone feel a particular emotion, make someone feel a particular emotion or sympathy or enthusiasm. Emotion or sympathy or enthusiasm. Next, in a cleft stick. In a cleft stick মানে কি? In a difficult situation basically. If you are in a cleft stick, it means you are in a difficult situation. তাহলে
ইন আ ক্লেপস্টিক মানে ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন। নেক্সট দেখো ক্লক অ্যান্ড ড্যাগার, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ক্লক অ্যান্ড ড্যাগার, সো ক্লক অ্যান্ড ড্যাগার মানে ক্লক অ্যান্ড ড্যাগার সিচুয়েশন মানে হচ্ছে ইট ইজ ওয়ান টাইপ অফ অ্যাক্টিভিটি অর সিচুয়েশন দ্যাট ইনভলভস মিস্ট্রি, অ্যাডভেঞ্চার, সিক্রেসি। ধরো আমরা অনেক সময় শুনি উই অফেন হার্ড অফ ক্লক অ্যান্ড ড্যাগার ফিল্মস অর স্টোরিজ, মানে মিস্ট্রি। সো ক্লক অ্যান্ড ড্যাগার মিনস সামথিং মিস্ট্রিয়াস, অ্যাডভেঞ্চারাস অর সিক্রেট। তাহলে আমরা বলতে পারি মিস্ট্রি, অ্যাডভেঞ্চার, mystery, adventure, secret. If something clock and dagger means clock and dagger movie মানে mysterious movie বা adventurous movie বা secret movie. On cloud nine মানে কি, তুমি খুব আনন্দিত, you are very happy, so you are very happy, rather excited. So on cloud nine মানে হচ্ছে very happy, comma rather excited, rather excited. Next দেখো under a cloud, under a cloud মানে someone suspicious, অর্থাৎ যাকে লোকে কোনো কাজের জন্য সন্দেহ করছে, under a cloud. So under a cloud means to be in suspicion. To be suspicious. Now carry coal to Newcastle. তো বেসিক্যালি নিউক্যাসল ইংল্যান্ডের একটা ফেমাস জায়গা। এটা বিখ্যাত কি জন্য? এখানে কোল রিজার্ভ রয়েছে। তো তুমি যদি নিউক্যাসলে কয়লা নিয়ে যাও, তো তার মানে কি দাঁড়াচ্ছে? ইউ টেক গুডস টু এ প্লেস ওয়ার দেয়ার আর অলরেডি প্লেন্টি অফ ইট, অর্থাৎ যার যেটা দরকার নেই তুমি সেখানে সেটা নিয়ে যাচ্ছ। সো ইউ সামথিং ওয়ার ইট ইজ নট নিডেড, অর্থাৎ নিউক্যাসল কয়লার প্রচুর সঞ্চয় রয়েছে, সেখানে তুমি কয়লা নিয়ে যাচ্ছ মানে প্রয়োজন নেই তাও তুমি নিয়ে যাচ্ছ। অর্থাৎ এর মানে হচ্ছে সাপ্লাইং সামথিং ওয়ার ইট ইজ নট নিডেড। সাপোজ ধরো বললাম আই ডোন্ট অফার গিফট টু রিচ ম্যান বিকজ আই কনসিডার দ্যাট টু বি ক্যারিং কোল টু নিউক্যাসল। অর্থাৎ যারা খুব ধনী ব্যক্তি তাদেরকে গিফট দিয়ে কী হবে, তার তো সেটা লাগবে না, তার কাছে প্রচুর আছে, সুতরাং সেটা অন্য কোনো যে নিডি তাকে দিলে সুবিধা হয়। সো ক্যারি কোল টু নিউক্যাসল মিনস সাপ্লাই সামথিং হোয়ার ইট ইজ নট নিডেড। এই এক্সাম্পলগুলো মনে রাখবে। এক্সাম্পল আমি মুখে বলছি, এক্সাম্পল লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সাপ্লাই সামথিং আমি মানেটা লিখছি, মিনিংটা লিখছি, আর এক্সাম্পলটা মুখে বলছি। where it is not needed. Supply something where it is not needed. Next দেখো to turn one's coat, মানে ধরো আমরা কোয়ালিশন পলিটিক্সে দেখি এই দল ছেড়ে ওই দলে যাচ্ছে, ও ওই দল ছেড়ে সেই দলে আসছে, মানে নিজের রূপ চেঞ্জ করছে। সো চেঞ্জ সামওয়ানস লয়ালটি। সো ইফ ইউ টার্ন ইউর কোড ইট মিনস ইউ চেঞ্জ ইউর লয়ালটি, অর্থাৎ নিজের পলিটিক্যাল পার্টি বা গ্রুপ যেটা সে জয়েন করেছে সেটাকে সে চেঞ্জ করে অন্য জায়গায় যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি অপরচুনিস্ট যাকে আমরা বলি। তাহলে টু টার্ন ওয়ানস কোট মানে হচ্ছে চেঞ্জ সামওয়ানস লয়ালটি। চেঞ্জ সামওয়ানস লয়ালটি।
অর্থাৎ আমরা যদি বলে থাকি এই ধরনের ব্যক্তিকে অপরচুনিস্ট, তাহলে ঠিক বলা হবে। সুবিধাবাদী, নিজের সুবিধার জন্য তারা সব কিছু করতে পারে। নেক্সট দেখো, টু গিভ দ্য কোল্ড শোল্ডার। টু গিভ দ্য কোল্ড শোল্ডার মানে কি? সো বেসিক্যালি ইফ ইউ গিভ কোল্ড শোল্ডার টু সামওয়ান, এর মানে হচ্ছে ইউ ট্রিট হিম ইন আ ওয়ে দ্যাট ইজ ডেলিভারেটলি নট ফ্রেন্ড। মানে তুমি তাকে ঠিকঠাক কেয়ার করছো না, অর্থাৎ তুমি তাকে অ্যাভয়েড করতে চাইছো। অর্থাৎ টু গিভ সামওয়ান কোল্ড শোল্ডার, তার মানে হচ্ছে showing lack of emotion, behaving in such a way that is showing lack of emotion. So lack of emotion. অর্থাৎ আমরা এরকম বলতে পারি, টু গিভ কোল্ড শোল্ডার মানে হচ্ছে showing lack of emotion. নেক্সট দেখো, কুক দ্য বুকস। কুক দ্য বুকস মানে কি? মানে বেসিক্যালি কোনো একটা বই, তুমি সেই বইয়ের মধ্যে যে তথ্যগুলো রয়েছে, ইনফরমেশনগুলো রয়েছে, সেগুলোকে তুমি কী করলে? নিজে নিজে চেঞ্জ করে দিলে। অর্থাৎ ইউ অল্টার দ্য ফ্যাক্টস অর ফিগার্স ডিসঅনেস্টলি অর ইলিগালি, দ্যাট ইজ কল্ড কুক দ্য বুক। অর্থাৎ alter facts or figures illegally. Alter facts or figures illegally. নেক্সট দেখো, কাট কর্নার্স। কাট কর্নার্স মানে কি? ইফ ইউ কাট কর্নার্স, তার মানে তুমি এমন কিছু করছো খুব সহজে, তাড়াতাড়ি। সো ইউ ডু সামথিং ইজিলি, কুইকলি অর চিপলি। হতে পারে সেটা করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে তোমার মিস্টেক হলো, কিছু রুল তুমি ইগনোর করলে, কিছু জিনিস তুমি অমিট করলে। ধরো এক্সাম্পল বললাম, দ্য প্রেশার অফ ডেডলাইন অফেন ফোর্সেস ওয়ার্কার্স টু কাট কর্নার্স। অর্থাৎ ডেডলাইন মিট করতে হবে, তোমাকে সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, এই জন্য তুমি কী করলে? শর্টকাটে করার চেষ্টা করলে। এক্সাম্পলটা মনে রাখো, দ্য প্রেশার অফ ডেডলাইন অফেন ফোর্সেস ওয়ার্কার্স টু কাট কর্নার। অফেন ফোর্সেস ওয়ার্কার্স মানে ওয়ার্কার্সদের বাধ্য করে কাট কর্নার করার জন্য। টু কাট কর্নার মানে তারা শর্টকাটে করার চেষ্টা করে, যার ফলে কোয়ালিটি ডিক্লাইন করে। তাহলে আমরা বলতে পারি, ডু সামথিং easily, quickly, cheaply. Easily, quickly, cheaply. কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, ডিক্লাইন ইন কোয়ালিটি। অর্থাৎ কাজের কোয়ালিটি কমে যায় এতে। নেক্সট, দ্য করিডোর অফ পাওয়ার। দ্য করিডোর অফ পাওয়ার মানে কি? যেখানে গভর্নমেন্টের সব থেকে ইম্পর্টেন্ট ব্যক্তিরা থাকে। দ্য করিডোর অফ পাওয়ার্স আর দ্য প্লেসেস ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশনস অফ দ্য গভর্নমেন্ট আর মেড। মানে যেখানে সম্পূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নেওয়া হয়, সিনিয়র লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেটরসরা যেখানে থাকে। সো করিডোর্স অফ পাওয়ার মিনস দ্য প্লেস ওয়ার মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন ইন গভর্নমেন্ট আর মেড। So basically the place where the most important decision, where the most important, where the most important decisions in government are made. নেক্সট, কাউন্ট ওয়ান্স চিকেন। আমরা ইংলিশে একটা কথা বলি, কাউন্ট ইউর চিকেন বিফোর দে হ্যাচ। মানে
মুরগি প্রথমে ডিম পাড়ে, ডিম থেকে তারপর আবার নতুন মুরগি হয়। তো কটা ডিম পারলো তুমি আগে দেখে নাও বিফোর দে হ্যাচ। সেখানে সেই ডিম থেকে বাচ্চা বেরোনোর আগে তুমি গুনে নাও কটা ডিম পেরেছে। হতে পারে কিছু বাচ্চা উড়ে চলে গেল, কিছু বাচ্চা কেউ নিয়ে নিল। অর্থাৎ শুরু থেকেই সব কিছু সাবধানতা অবলম্বন করা। মানে যখন তুমি কোনো প্ল্যান তৈরি করছো, সেটাকে ভালো করে তৈরি করো, সেটাকে এক্সিকিউট করার আগে। দ্য প্ল্যানস ওয়ার মেড অন দ্য বেসিস অফ এক্সপেকটেশন, নট অ্যাকচুয়াল হ্যাপেনিং। অর্থাৎ ব্যাপারটা কি, কাউন্ট ইওর চিকেন, মানে মুরগি ডিম পারলো, এবার যতগুলো ডিম পারবে তার মানে তেমন নয় সবগুলো থেকেই মুরগির বাচ্চা বেরাবে। বাট তুমি ধরে নিলে, তুমি এক্সপেক্ট করলে সবগুলো ডিম থেকেই বাচ্চা বেরাবে। অর্থাৎ বাচ্চা বেরোনোর আগেই তুমি বাচ্চার কাউন্ট করে নিলে ডিম থেকে। দ্যাট ইজ অল কাউন্ট ইওর চিকেন। অ্যাকচুয়ালি এখানে আরেকটা জিনিস উচ্চ আছে, বিফোর দে হ্যাচ। এটা তোমাকে মনে রাখতে হবে, কাউন্ট ইওর চিকেন বিফোর দে ওয়ার হ্যাচড। বিফোর দে আর হ্যাচড মানে যতক্ষণ না মুরগি ডিম পাচ্ছে, যদি আমার কাউন্ট করা উচিত নয়, বাট আমরা এক্সপেকটেশন বাড়িয়ে রাখছি, যতগুলো ডিম রয়েছে ততগুলোই মুরগি হবে। তাহলে বেসিক্যালি প্ল্যানস আর মেড অন দ্য বেসিস অফ এক্সপেকটেশন। এর মানে কি? এর মানে হচ্ছে প্ল্যানস আর মেড অন দ্য বেসিস অফ এক্সপেকটেশন, on the basis of expectation, not actual happening, not actual happening. Not actual happening. অর্থাৎ বাস্তব পরিস্থিতি অনুযায়ী প্ল্যান না করে এক্সপেকটেশনের উপর বেস করে কোনো কিছু প্ল্যান করা। অর্থাৎ এক্সাম্পলে আমরা বলতে পারি, ইফ ইউ কাউন্ট ইউর চিকেন, বেসিক্যালি ইট মিনস ইউ আর টু কনফিডেন্ট দ্যাট থিংস উইল বি সাকসেসফুল অর অ্যাকর্ডিং টু ইউর প্ল্যান, বাট all eggs may not hatch into chicken. All eggs may not hatch into chicken. So similarly, all the chickens may not grow up into cocks and hens. So that's why it is advisable, do not count your chicken before they are hatched. অর্থাৎ যতক্ষণ না মুরগি হচ্ছে ততক্ষণ তুমি কাউন্ট করো না। সো লেট দেম হ্যাচ ফার্স্ট। অর্থাৎ তুমি বাস্তব পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী কোনো কিছু প্ল্যান করো। এটা বিজনেসের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। এটা বলা হয় মার্কেটে সবসময় বর্তমান পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হয়। এরকম নয় যে তুমি কোনো কিছু এক্সপেক্ট করলে সেই হিসাবে তুমি পদক্ষেপ নিলে। অলওয়েজ পরিস্থিতি বিচার করে পদক্ষেপ নয়। এটা